আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব বায়োলজির ফার্স্ট অধ্যায়, জীবন পাঠ। জীবন পাঠ অধ্যায়টা পড়ার আগে আমি দুই তিনটা কথা বলি। যেমন আমি যেই ক্লাসগুলো করাই, হয়তো বা এসএসসি স্টুডেন্ট বা আপনারা যারা দেখতেছেন, ওই ক্লাসগুলো আপনারা বুঝবেন না যে কি পড়াইতেছি, কিন্তু আপনি জাস্ট বিশ্বাস করে ক্লাসটা করবেন। ক্লাসটা করার পরে বইটা খুলবেন, যখন খোলার পরে ফার্স্ট লাইন থেকে একদম চ্যাপ্টারের শেষ লাইন পর্যন্ত দেখবেন। দেখার পরে দেখবেন যে একটা লাইনও ইনশাল্লাহ আপনি বুঝেন না, এমন কোনো লাইন থাকবে না। ওকে, তো বিশ্বাস করে জাস্ট খালি ক্লাসগুলো করতে থাকেন, কোনো কথা না বলে। হ্যাঁ, তো আসেন, জীবন পাঠ। জীবন পাঠ এই অধ্যায়টার নাম জীবন পাঠ কেন দেওয়া হলো? এই অধ্যায়টার নাম জীবন পাঠ কেন দেওয়া হলো? আমরা এটাই বুঝি না যে জীবন পাঠ কেন নাম দেওয়া হয়েছে। দেখেন, জীবন পাঠ নাম দেওয়ার অর্থ কি? কারণ এই অধ্যায়ের মধ্যে জীবন কি, এই যে জীবন কি, জীবন কি এটা নিয়ে একটা আলোচনা করা হয়। জীবের বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। জীববিজ্ঞান কিভাবে জীবনকে অধ্যয়ন করে এটা নিয়ে আলোচনা করা হয়। এই কারণে এই চ্যাপ্টারটার নাম বলা হয়েছে জীবন পাঠ। এখন এই চ্যাপ্টারটা প্রথম দিক দিয়ে অনেক কিছু আছে যেটা আমরা বুঝি না। কোন জায়গায় জীবন, এক জায়গায় জীবন লিখছে, এক জায়গায় জীব লিখছে, এই জায়গায় অনেক টেক্সট লাগে। তো এই জন্য আমি রোড ম্যাপ বানাই দিছি। দেখেন, জীবনের মৌলিক ধারণা, জীবনের মৌলিক ধারণার ভিতরে কি কি আছে? জীবনের সংজ্ঞা, জীবিত এবং জড় বস্তুর ভিতরে পার্থক্য, জীবের বৈশিষ্ট্য সমূহ এবং জীববিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা। জীববিজ্ঞান কি, এর বিভিন্ন শাখা, ভৌত, পরে গিয়ে ফলিত বিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান, এইগুলো নিয়ে। এখন আস্তে আস্তে একটা একটা করে আমরা শুরু করি বিসমিল্লাহ। তো প্রথমটাই হলো গিয়ে সংজ্ঞা, জীবনের সংজ্ঞা। আচ্ছা, জীবনের সংজ্ঞাটা কি আগে বুঝি। এই যে জীবন, জীবন মানে কি? লাইফ, লাইফ। এখন আমরা লাইফ বলতে কি বুঝি? আমার 18 বছরের জীবনে, আমার 20 বছরের জীবনে আমরা আসলে লাইফ বলতে বয়সটাকে বুঝি, কিন্তু আসলে বায়োলজির ভাষায় লাইফটাকে বলতে বোঝায় এই যে লাইফ, লাইফ, এই জীবনটাকে বলতে বোঝায় এমন একটা, এই জায়গায় লেখার দিকে তাকায় না, লাইফ হলো এমন একটা সত্তা যেটা থাকার কারণে আমাদের বৃদ্ধি হয়, আমাদের শ্বাস প্রশ্বাস চলতেছে, আমাদের প্রজনন হইতেছে, আমরা শীত লাগলে কাপড়, বেশি কাপড় পরি, গরম লাগলে কম কাপড় পরি, আমাদের খারাপ লাগলে আমরা বলতে পারি, অনুভূতি প্রকাশ করতে পারি। এই অনুভূতি প্রকাশ করার একমাত্র কারণ যে সেটা হলো গিয়ে আমাদের ভিতরের লাইফ বা জীবন, আমরা আত্মাও বলি। যখন এই জীবনটা না থাকবে তখন দেখবেন আমাদের বৃদ্ধি হবে না, শ্বাস প্রশ্বাস হবে না, এবং আমরা পরিবেশের উদ্দীপনার প্রতি সাড়াও দিতে পারবো না, বুঝছেন? তাই জীবন হলো ওই সত্তা যার 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 মধ্যে বৃদ্ধি, বিপাক, প্রজনন, পরিবেশের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা থাকে। তার মানে কি? জীবন হইল গিয়ে আমার শরীরে, একটা জীবের শরীরের ভিতরে এমন একটা সত্তা যে আছে বলেই বৃদ্ধি হইতেছে, বিপাক হইতেছে। বিপাক মানে কি? বিপাক মানে মেটাবলিজম, মেটাবলিজম। আচ্ছা, বিপাক মানে কি? বিপাক নিয়ে বিস্তার আলোচনা আছে, সমস্যা নাই। বিপাক হলো গিয়ে আপনার শরীরের সকল বিক্রিয়া, ধরেন বিক্রিয়া দেখলাম, সকল বিক্রিয়া। এখন যদি আপনাকে বলা হয় বিপাকের একটা উদাহরণ দাও, আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ, শ্বাস নিতেছি, শ্বাস ছাড়তেছি, এটাও হলো কি এক ধরনের বিপাক। আমাদের শরীরে বিভিন্ন ধরনের এনজাইমের ক্রিয়ায় আমাদের খাদ্যগুলা পচন হইতেছে বা খাদ্যগুলা কি করে ডাইজেস্ট হইতেছে, তো এটাও এক ধরনের বিপাক। আমি যে কথা বলতেছি, হাতটা নাড়াইতেছি, হাতটা নাড়ানোর কারণেও আমার পেশির ভিতরে বিভিন্ন ধরনের কার্যকলাপ হইতেছে, বিক্রিয়া হইতেছে, এটাও এক ধরনের বিপাক। আমি কথা বলতেছি, এটাও আমাদের এক ধরনের বিপাক, আমার ভিতরে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হইতেছে। তার মানে কি? আলটিমেটলি বিপাক হলো কি আপনার শরীরে যত ক্রিয়া বিক্রিয়া আছে ওটা হলো গিয়ে বিপাক। ওকে, তার মানে কি? জীবনটা কি? জীবন হলো গিয়ে এমন একটা সত্তা। সত্তা মানে কি? একটা অবস্থা। হ্যাঁ, সত্তা মানে হলো গিয়ে একটা অবস্থা যার মধ্যে বৃদ্ধি, বিপাক, প্রজনন, পরিবেশের প্রতি সাড়া দেওয়ার ক্ষমতা থাকে। তার মানে আমরা জীবনের সংজ্ঞা পড়ে ফেললাম। এখন জীবিত বস্তু ভার্সেস জড় বস্তুর ভিতরে পার্থক্য কি? আচ্ছা, জীবিত বস্তু
জীবিত বস্তু আমরা একটা ডাইরেক্ট নর্মাল সংজ্ঞা বলছি যে জীবিত বস্তু কাকে বলে? যার জীবন আছে। এই জায়গায় লিখি, জীবিত বস্তু মানে কি? যার জীবন আছে, যার জীবন, যার জীবন আছে। এই সংজ্ঞার ভিতরে কোনো ভুল নাই যে যার জীবন আছে তাকে জীব বলে। কিন্তু এই যে জীবনটা, আসলে জীবনটার কাজটা কি? যার ভিতরে জীবন আছে এবং জীবনটা কি করে? আমাদের বৃদ্ধি করে, প্রজনন করে, আমাদের পরিবেশের প্রতি সাড়া দেয়, আমাদের বিপাক বিপাক করে। তার মানে কি? জীবিত জীবিত মানুষ বা জীবিত মানুষকে কোনো একটা জিনিস জীবিত হইতে গেলে তার ভিতরে জীবন থাকতে হবে। জীবন থাকা মানে কি? ওর ভিতরে সকল ক্রিয়া বিক্রিয়া হইতেছে, ওর ভিতরে বৃদ্ধি হইতেছে, বিপাক হইতেছে, প্রজনন হইতেছে, পরিবেশের প্রতি সাড়াইতেছে। বুঝছেন? তার মানে কি? একটা জীবিত বস্তু, জীবিত বস্তু এটা সেটা হইতে পারে একটা গাছ, হইতে পারে একটা মানুষ, একটা বিলাই, একটা গরু, ছাগল। যে জীবিত বস্তুর কি হয়? বৃদ্ধি হয়, কিন্তু জড় অবস্থার কোনো বৃদ্ধি হয় না। তার মানে দেখেন, বিপাক বিপাক ও জীবিত বস্তুর হয়, কিন্তু জড় বস্তুর হয় না। এখন দেখেন প্রজনন, প্রজনন ও জড় বস্তু, জীবিত বস্তুর হয় কিন্তু জড় বস্তুর হয় না। উদ্দীপনায় সাড়া দেওয়া জীবিত বস্তুর হয়, জড় বস্তুর হয় না। দেখছেন? তার মানে কি? জীবিত বস্তুর বৈশিষ্ট্য এদিকে জীবনের বৈশিষ্ট্য। বুঝাইতে পারছি? জীবন আর জীবের ভিতরে হালকা একটু এইটাই যদি বুঝতে পারেন তাহলে জীবিত, জীবিত বস্তু, জীবিত বস্তু বলা যায় না, কারণ জীবিত বস্তু হয়, জীবিত বস্তু বলতে পারেন। এখন জীবিত বস্তুর বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য। যেমন আমার শরীরটা, আমার শরীরে জীবন আছে দেখে আমার শরীরে বৃদ্ধি হইতেছে। আমি ছোটবেলা একজন বাচ্চা ছিলাম, বাচ্চা থেকে আস্তে আস্তে আমরা বড় হয়েছি, তো আমার শরীরে বৃদ্ধি হয়েছে। বিপাক, আমি আপনারা যে এত খাবার খান, খাবারগুলো ডাইজেস্ট হইতেছে না, আপনার শরীরে বিক্রিয়া হইতেছে না, এগুলোই বিপাক। প্রজনন, প্রজননও হইতেছে কারণ আমার শরীরে জীবন আছে, আমার শরীরে আত্মাটা চলতেছে, আত্মা আছে বা এরকম একটা সত্তা আছে যার কারণে আমি এখনো কথা বলতে পারতেছি। কিন্তু একটা দিন এরকম আসবে যেই দিন পরে আমার শরীর আর কাজ করবে না, আমার শরীরে জীবনটা আর থাকবে না। না থাকলে কি হবে? আমি এক জায়গায় থেকে হবো, আমার হাতে যদি সাপেও কামড় দেয় আমি কোনো সাড়া দিতে পারবো না, কারণ আমার শরীরের ভিতরে ওই সত্তাটা নাই, আমার আর বৃদ্ধি হবে না। বুঝছেন? এটা ছিল জীবিত আর জড় বস্তুর ভিতরে পার্থক্য। এখন জীবিত বস্তু এই দুই প্রকার, একটা হলো গিয়ে ওয়েট, এই যে জীবিত বস্তু, জীবিত জিনিস, এই জীবিত জিনিস দুই প্রকার। আমরা একটাকে বলি উদ্ভিদ, আরেকটাকে আমরা বলি প্রাণী। জড় বস্তু আর জীবিত বস্তু, উদ্ভিদ আর প্রাণীর মধ্যে পার্থক্য আছে। জড় মানে কি? যার জীবন নাই। জীবন নাই মানে কি? যার ভিতরে জীবনের একটা বৈশিষ্ট্য নাই, বৃদ্ধি নাই, প্রজনন নাই, কোনো ক্রিয়া বিক্রিয়া নাই, ওটা হলো জড় বস্তু। ইট, সিমেন্ট, বালি, এগুলার কোনো জীবনের বৈশিষ্ট্য নাই, এই কারণে এটা জড় বস্তু। এখন দেখেন উদ্ভিদ আর প্রাণীর ভিতরে হালকা একটু পার্থক্য আছে। উদ্ভিদ কি করে? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যর জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল করতে হয় বা পরিবেশের উপর নির্ভরশীল করতে হয়। আরেকটা জিনিস হলো গিয়ে উদ্ভিদ নিজের স্বাধীন মতন চলাফেরা করতে পারে না, আর প্রাণী নিজের স্বাধীন মতন বা চলাফেরা করতে পারে। এই ছিল উদ্ভিদ আর প্রাণীর মধ্যে পার্থক্য, জীবিত বস্তু আর জড় বস্তুর মধ্যে পার্থক্য। তাহলে এটাও গেল। এখন দেখেন জীবের বৈশিষ্ট্য সমূহ। একটু আগেই বললাম যে জীবের বৈশিষ্ট্য যা, জীবনের বৈশিষ্ট্য তা। জীবন, জীবন, জীবনের বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য যা, জীবনের বৈশিষ্ট্য দুইটাই সেম। সেম কেন সেম? কারণ জীবের ভিতরেই তো জীবন থাকবে। জীব কি জন্য? জীবন আছে বলেই তো ওইটা জীব। এই কারণে জীবের বৈশিষ্ট্য কি? বৃদ্ধি হবে, প্রজনন হবে, উদ্দীপনায় সারা দিবে, শ্বাস প্রশ্বাস চলবে। তো এটাও গেল। এখন দেখেন জীববিজ্ঞান এবং এর বিভিন্ন শাখা, এটা নিয়ে এটা নিয়ে কথা বলতে পারি। জীববিজ্ঞান, জীববিজ্ঞান আমরা যদি ইংলিশে বলি বায়োলজি। বায়োলজি, বায়ো মানে কি? জীব, আর লজি মানে কি? জ্ঞান। এটা গ্রিক ভাষা থেকে আসে, বায়োস। আর আপনারা মনে রাখবেন যে কোনো নাম বেশিরভাগই গ্রিক বা ল্যাতিনা থেকে আসে। বুঝছেন? তার মানে বায়োস মানে কি? জীব এবং জ্ঞান। যেই শাখায়, বিজ্ঞানের যেই শাখায় জীব এবং
জীব সম্পর্কে জ্ঞান আহরণ করা হয় বা জীব সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাটাকে বলা হয় বায়োলজি বা জীববিজ্ঞান। তাহলে এটাও গেল। এখন আমরা পরবর্তীতে এটা বলবো যে জীববিজ্ঞানের কি কি শাখা আছে না আছে। ওকে ওকে আপনাদের বইয়ে একটা লাইন দেওয়া আছে যে জীবের ভিত্তিমূলে কাজ করে পদার্থ ও রসায়নের সেই একই নিয়ম। জীবের ভিত্তিমূলে পদার্থ আর রসায়ন আবার কিভাবে কাজ করে, এটার মানে কি? এই লাইনটার মানে হলো গিয়ে জীব জগৎ ও জড় জগৎ। জীব জগৎ কোনগুলা? যার জীবন আছে, একটু আগে পড়লাম যে জীবন কি জিনিস, সবকিছু ডিটেলস পড়লাম। জীব জগৎ হলো গিয়ে মানুষ, প্রাণী, গাছ। গাছেরও তো জীবন আছে, কারণ ওর ভিতরেও মেটাবলিক সিস্টেম আছে, সব হইতেছে। জড় জগৎ কি? পাথর, পানি, মাটি, মানে এইসব জিনিস, যেই জগৎ গুলা, এইসব জিনিস নিয়ে যে জগৎ, সেই জগৎ গুলো হলো জড় জগৎ। জীব জগৎ আর এই জড় জগৎ দুটি আসলে একই বৈজ্ঞানিক নিয়মে চলে, দুইটাই ফিজিক্স আর কেমিস্ট্রির নিয়মে চলে। এখন দেখেন আমাদের শরীরে যে কাজগুলো হয়, এই যে 1 নাম্বার, আমাদের যে শরীরে যে কাজগুলো হয়, যেমন শ্বসন, আমরা যদি শ্বাস নেই, শ্বাস ছাড়ি, এই শ্বসনের ভিতরে কি হয়? যখন আমরা শ্বাস নেই, আমাদের ফুসফুসে অক্সিজেন যায়, ওই অক্সিজেন আমাদের রক্তনালীর ভিতরে ব্যাপন প্রক্রিয়ায় যায়। তার মানে ব্যাপন কি? কেমিস্ট্রির পড়া। তাহলে দেখছেন যে বায়োলজির ভিতরেও কেমিস্ট্রি লাগে। তো ওইটাই এরা বুঝাইছে যে আমাদের শরীরে যে কাজগুলো হয় সেগুলো পদার্থবিজ্ঞান ও রসায়নের নিয়মে চলে। এই যে চলাফেরা, এই যে আমরা চলাফেরা করি, একটা সারফেসের উপরে আমরা যদি চলাফেরা করি, আমরা মনে করেন একটা পা, এই যে পা, চলাফেরা করলে কি হয়? আমরা মাটির ভিতরে ঘর্ষণের কারণে চলি, এবং আমরা বিপরীত দিকে ফোর্স দেই বলেই আমরা সামনের দিকে আগাইতে পারি। কারণ দেখেন এইদিকে যদি আমরা ফোর্স দিই, এটা আমাদের উল্টা একটা প্রতিক্রিয়া বল দিবে। আর এই প্রতিক্রিয়া বলের কারণে কি হয়? আমরা পিছনের দিকে, আমরা একটা ফোর্স প্রয়োগ করার কারণে আমরা সামনের দিকে এগোই। এটা একটা ফিজিক্সের কাহিনী বা কনসেপ্ট। হজমের ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম ক্রিয়া বিক্রিয়া করে। তার মানে কি? হজম হলো কি আমাদের কেমিস্ট্রির একটা অংশ। তার মানে আমি বুঝাইতে পারছি যে জীবের ভিত্তিমূলে কি আমাদের শরীরের ভিত্তিমূলের ভিতরে বা যে কোনো জীবের ভিত্তিমূলের ভিতরে ফিজিক্স আর কেমিস্ট্রিও লাগবে। বুঝাইতে পারছি? দেখেন একই নিয়ম জড় জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য। এখন জড় জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য কিভাবে? একটু তাকান, একটা গাড়ি, ধরেন এই গাড়িটা চলতেছে, অনেক স্পিডে চলবে, একটু কম স্পিডে চলবে। আপনি যদি ত্বরণ বাড়ায় দেন, অ্যাক্সিলারেশন, ত্বরণ যখন বাড়ায় দিবেন তাহলে আর একটু জোরে চলবে, ত্বরণ কমাই দিলে আস্তে আস্তে চলবে। এটা দেখেন ফিজিক্সের সূত্র। কারণ এটা একটা জড়বস্তু কিভাবে চলবে, সমবেগে চলবে নাকি সমত্বরণে চলবে, কিভাবে চলবে, সবকিছু ফিজিক্সের নিয়মে চলে। এখন দেখেন এটার ভিতরে ব্যাটারি আছে না, এটার তো শক্তি দেওয়া লাগতেছে বাইরে থেকে। ওই ব্যাটারির ভিতরে আপনার তড়িৎ বিভব সেল বা আরো বড় ব্যাটারির ভিতরে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া চলতেছে। শেষ কথা, ব্যাটারির ভিতরে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া চলতেছে, যেটা কেমিস্ট্রির পার্ট। তার মানে কি? ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অনেক বেশি দরকার। কেমন? বায়োলজিতে জীবের ক্ষেত্রে যেমন দরকার, জ্বরের ক্ষেত্রেও ফিজিক্স কেমিস্ট্রি দরকার। তো এখন আরেকটা জিনিস হলো গিয়ে বায়োলজি, এই ফিজিক্স আর কেমিস্ট্রি যে দরকার, বায়োলজি পড়ার জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি যে দরকার, আসলে এটা কি কারণে দরকার? আর এগুলো পড়লেই কি বায়োলজি পড়া হয়ে যাবে? অ্যান্সার হলো না। কেন? দেখেন বিজ্ঞানের শাখাকে, মনে করেন সায়েন্স, এই বিজ্ঞানের শাখাকে মোটা দাগে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো গিয়ে ভৌত, আর একটা হলো গিয়ে মানে জীববিজ্ঞান। বুঝতে পারছি? এখন ভৌত বিজ্ঞান কি? এই ভৌত হলো গিয়া ওই বিজ্ঞানের ওই শাখায় যে জায়গায় জড় জিনিস নিয়ে আলোচনা করা হয়, জড়। আর জীব হলো গিয়ে ওই সকল শাখা, যে শাখার ভিতরে জীবন বা জীব নিয়ে আলোচনা করা হয়। বুঝতে পারছি? জীব, এই পুরাটা হবে জীববিজ্ঞান, আর এখানে জীব নিয়ে আলোচনা করা হয়। এখন দেখেন এই ভৌতরই 2টা পার্ট হলো গিয়ে ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রি। আর জীবের
জীববিজ্ঞান মানে এটা কিন্তু জীব না, এটা জীববিজ্ঞান। জীববিজ্ঞানের অনেকগুলো শাখা থাকে, যেমন প্রাণী বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞানের পরে মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি। তার মানে কি দেখেন, আপনি যদি সায়েন্সটাকে বুঝতে চান, শুধু যদি ফিজিক্স আর কেমিস্ট্রি পড়েন তাহলে এটা এনাফ না। এটাই আপনাদের বই একটা লাইন দেওয়া আছে, ফিজিক্স আর কেমিস্ট্রি এনাফ না, আপনার বায়োলজিও পড়তে হবে। বায়োলজি পড়লে তাহলে আপনি বায়োলজি আর ফিজিক্স আর কেমিস্ট্রি সমন্বয়ে সায়েন্সের আসল ফিল্ডটা পাবেন। এটাই বইয়ের ভিতরে লেখা আছে। তাই বলা হয়েছে যে জীবের ভিত্তিমূলে কাজ করে পদার্থ ও রসায়নের সেই একই নিয়ম। ওকে, এখন আপনাদের বইয়ে একটা লাইন দেওয়া আছে যে জীবকে ভাবা যেতে পারে জ্বরের এক জটিল সমাবেশ হিসেবে, যেখানে ওই জটিলতার কারণে কিছু নতুন গুণের উদ্ভব হয়। এবং আপনাদের বইয়ের ভিতরে ওই লাইনটা লেখা আছে যে দুইটা হাইড্রোজেন, দুইটা সরি লিখি তার ওয়েট, দুইটা হাইড্রোজেন, হাইড্রোজেন বাংলায় লিখলাম কেন, পরে লিখলাম বোঝানোর জন্য। দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, একটা অক্সিজেন, অক্সিজেন মিলে কি হয়, পানি তৈরি করে। এখন দেখেন এই পানিটা তৈরি করতে গিয়ে ঠিক নির্দিষ্ট পরিমাণের দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানি হয়েছে। এখন দেখেন এই পানিটা হাইড্রোজেনের মতো আচরণ করে না, অক্সিজেনের মতো আচরণ করে না। তার মানে কি, পানির গুণাগুণটা নতুন একটা গুণাগুণ না, নতুন একটা গুণাগুণ না। সেম জিনিস ওরা বলছে জীবকে ভাবা যেতে পারে জ্বরের এক জটিল সমাবেশ। তার মানে কি, এই যে জ্বরের, তার মানে আমাদের যে দেহ, ধরেন মানুষকে দিয়ে বুঝে, মানুষের যে দেহটা, এখানে না লিখি এখান থেকে, মানুষের যে দেহটা, ওই দেহটা বিভিন্ন জড়বস্তুরও সমাবেশ, যে জড়বস্তুগুলা একসাথে হইয়া একটা দেহ তৈরি করছে। এখন ভাই বুঝি না এই জিনিসটা কি, এখন এই জিনিসটা ইজিলি বুঝাই। দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে জীবের ভেতরে থাকা জিনিসগুলো, যেমন পানি, প্রোটিন, লিপিড। প্রোটিন মানে কি, প্রোটিনের বাংলা হলো কি আমিষ, আমিষ। আর লিপিডের বাংলা কি, চর্বি। হ্যাঁ, চর্বি আসলে জড় পদার্থ আমাদের শরীরে। দেখেন জীবের শরীরে থাকা জিনিসগুলো যেমন পানি, প্রোটিন, লিপিড, এগুলো কিন্তু জড় পদার্থ, কিন্তু এগুলো অনেক জটিল ভাবে একসাথে মিললে জীবন তৈরি হয়। এখন এই লাইন থেকেও ভালোভাবে বুঝতে পারবেন না, এখন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনার এই যে পানি, আপনার শরীরে পানি আছে, পানি একটা জড় পদার্থ মানলাম। আপনার শরীরে আমিষ আছে, আমিষ বা প্রোটিন যাই বলেন, প্রোটিন থাকতেই হবে। আমাদের শরীরে 70 to 80% বড় একটা ভূমিকা রাখে প্রোটিন বা আমিষ। এই যে আপনার মাংসপেশি, আপনার শরীরে যে মাংসপেশিগুলো প্রত্যেকটা হলো গিয়ে প্রোটিন দিয়ে তৈরি। লিপিড, লিপিড কি করে, আপনার শরীরে শক্তি, মানুষ দেখবেন মজা করে বলে যে তোর শরীরে তেল বেশি। তেল বেশি কি, তেল মানেই চর্বি, চর্বি মানে কি লিপিড। তার মানে লিপিডটা কি করে, ওর শরীরে শক্তি সঞ্চয় করে বা শক্তি প্রদান করে, লিপিড, লিপিড বা চর্বি। এখন দেখেন তিনটাই কিন্তু জড় বস্তু, হ্যাঁ জড় বস্তু, জড় বস্তু। কিন্তু কিন্তু আমরা যদি চাই, আমরা চাই না, কিন্তু ওই ওরা তিনটা, এই তিনজন প্লাস আরো আদার্স, মানে হালকা আরো অনেকজন আছে, 2-3 জন আছে বা আদার্স, হ্যাঁ, যারা মিলে কি করে একটা কোষ তৈরি করে, কোষ। ওই কোষটা কি, জীবিত কোষ, জীবিত, সরি জীবিত কোষ, জীবিত কোষ তৈরি করে। এই জীবিত কোষটাই তো একটা জেতা বা জ্যান্ত বা জীবিত দেহ বা জীবন্ত দেহ, জীবন্ত দেহ তৈরি করে, দেহ তৈরি করে। আবার এই কোষটাই আপনার ফুসফুস তৈরি করে, আবার এই কোষটাই আপনার চোখ তৈরি করে, এই কোষটাই আপনার হৃৎপিণ্ড তৈরি করে। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একটা কোষ ছিলাম, একটা কোষ বিভাজিত হইতে হইতে
ভ্রূণ দশায় গেছে, ব্লাস্টুলা গ্যাস্টুলা দশায় গেছে, এইগুলো পরের লেভেলে পড়া, কিন্তু বুঝার জন্য যে একটা কোষ থেকেই একটা জীবন্ত দেহ উৎপন্ন হইতেছে, কিন্তু এই কোষটা তৈরি হইতেছে কি দিয়ে? জড় বস্তু দিয়ে। তাই বলা হয়েছে যে জীবনের আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে ও অনেক জটিল পদার্থের জড় সমাবেশ। অনেক জটিল পদার্থ, জটিল পদার্থের ভিতরে কি কি আছে? প্রোটিন থাকতে পারে, লিপিড থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে, ধরেন পানি থাকতে পারে। এখন ভাই আমি প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট বুঝি না, পরবর্তীতে বোঝানো হবে। এগুলা না বুঝলে কিছু না। এগুলা দেখবেন আমি আগের থেকে লিখে রাখছি। কি জন্য লিখে রাখছি? কারণ এই জিনিসটা জানার জন্য। জানলে কি হইব? যাতে বইটা পড়লে এই জিনিসটা দেখলে যে আপনার কষ্ট না হয়, বা আপনি অন্তত ধরতে পারেন যে এই জিনিসগুলো কি কি। এই যে দেখছেন, জীবকে ভাবা যেতে পারে জ্বরের এক জটিল সমাবেশ। জীবকে ভাবা যেতে পারে জ্বরের এক জটিল সমাবেশ। কেন? জীবের যে কোষটা এইগুলো দিয়ে তৈরি। কোষটা যদি এইগুলো দিয়ে তৈরি হয়, এই কোষ থেকে একটা মানুষ তৈরি হয়। বুঝছেন? মানুষ তৈরি হলে কি হয়? ওই মানুষের ভিতরে জীবন আছে, জীবন্ত দেহ, জীবন্ত মানুষ। বুঝতে পারছি? কিন্তু এই জীবন্ত মানুষটা তৈরি হলো কিভাবে? এই জড় পদার্থ গুলো দিয়া, পানি, লিপিড, প্রোটিন। এই কারণে বলা হয়েছে জড় পদার্থের সমাবেশ। অনেকগুলো জড় পদার্থ একসাথে হয়ে গেছে, ওই একটা কমপ্লেক্স একটা গঠন তৈরি করছে। এই গঠন তৈরি করার কারণে কি হয়েছে? মানুষের বা জীবনের উদ্ভব হয়েছে। বা বুঝছেন? ওকে, হ্যাঁ, জীবন তৈরি হয়েছে। এই যে জীবন তৈরি হয়েছে। ওকে, ডান। এখন আমরা জীববিজ্ঞানের শাখাগুলোয় ঢুকবো। শাখাগুলোয় ঢোকার আগে দেখেন, আমরা পড়ছি যে পরিবেশ জড় এবং জীবিত উপাদান নিয়ে গঠিত। জীবিত উপাদান নিয়ে যে সব সায়েন্সে বা বিজ্ঞানের যে শাখায় জীবিত উপাদান নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বায়োলজি। বায়োলজি, হ্যাঁ, বায়োলজি। এই বায়োলজিটাই আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, আরো ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু শুধু দুইটা ভাগে। এই যে দেখেন, বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য জাস্ট বায়োলজি, উদ্ভিদ বিজ্ঞান, এই যে এক নাম্বার উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞানের ইংলিশ হলো বোটানি, প্রাণী বিজ্ঞানের ইংলিশ হলো গিয়ে জুলজি। বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য দুই ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু একটা টাইম পরে যখন সময়ের পর সময় যাইতেছিল, যাওয়ার কারণে কি হয়েছে? আমাদের টেকনোলজি উন্নত হয়েছে, আমাদের ব্রেন ডেভেলপ হয়েছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন উন্নত হয়েছে। উন্নত যখন হইল, তখন দেখা গেল যে এমন এমন কিছু জিনিস, এমন এমন কিছু জীব আছে যেগুলো আপনি উদ্ভিদের দিকে উদ্ভিদও বলতে পারবেন না, প্রাণীও বলতে পারবেন না। যেমন দেখেন, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া পরে হলে গিয়ে ছত্রাক। ছত্রাক, এই যে এই দুইটাকে আপনি কোনোদিন উদ্ভিদও বলতে পারবেন না, প্রাণীও বলতে পারবেন না। কারণ এদের এইসব ক্যারেক্টারিস্টিক বা এদের বৈশিষ্ট্যই নাই। এদের ডাইরেক্ট বলা হয় যে এরা জীব, শুধু জীব। জীবের পরে যে নিচে এই যে দুইটা জিনিস আছে, উদ্ভিদ আর প্রাণী, ওরা উদ্ভিদ আর প্রাণী পর্যন্ত যায় নাই। তাহলে যখন বিজ্ঞানীরা খুঁজলো যে ব্যাকটেরিয়া এবং ছত্রাক নামে কিছু একটা জিনিস আছে বা জীব আছে, তখন ওরা কি করলো? তখন ওরা এই ব্যাকটেরিয়া, ছত্রাক বা এইসব আরো অজানা অজানা জীবগুলা জানা বা এইগুলো নিয়ে রিসার্চ করার জন্য আরো বিজ্ঞানের অনেকগুলো শাখা বলছে, অনেকগুলো শাখা। যে শাখার ভিতরে দেখেন একটা শাখা হলো গিয়ে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি, এই মাইক্রোবায়োলজিতে কি করা হয়? এই ব্যাকটেরিয়ার ছত্রাক নিয়ে আলোচনা করা হয়, কিন্তু মাইক্রোবায়োলজি আমাদের টপিকের ভিতরে না। দেখেন তার মানে কি, যখন ছিল এই যে প্রথম ছিল উদ্ভিদের প্রাণীবিজ্ঞান, তারপর মাইক্রোবায়োলজি আসছে, জেনেটিক্স আসছে, বায়ো ইনফরমেটিক্স আসছে, একের পর এক পরবর্তীতে শাখা হইতে থাকলো। হ্যাঁ, এখন দেখেন মাইক্রোবায়োলজিতে এই ব্যাকটেরিয়ার ছত্রাক নিয়ে আলোচনা করা হয়, কিন্তু এটা বলার কারণ কি? বইয়ের ভিতরে মাইক্রোবায়োলজি শব্দ বলতে কোনো শব্দ নাই। এই যে মাইক্রোবায়োলজিতে না, বায়োলজিকে দুইটা পার্টে সেপারেট করা হয়েছে, একটা হলো ভৌত আর একটা হলো ফলিত। ফলিত, ভৌত মানে কি? যেখানে থিওরি নিয়ে আলোচনা করা হবে, আর ফলিত যেখানে আপনার
ওই থিওরিটাকে অ্যাপ্লাই করে মানুষের কিভাবে উপকার করা যায় ওই ওই সিস্টেমটা এখানে ব্যবহার করা হবে, মানে অ্যাপ্লাই করা হবে। অ্যাপ্লাই, হ্যাঁ, অ্যাপ্লাই করে মানুষের উপকারে কিভাবে আসে ওইভাবে ইউটিলাইজ করা হবে, বুঝছেন? সেম জিনিস যে মাইক্রোবায়োলজির ভৌত আর ফলিত ফলিত দুইটা শাখা হয়েছে না, এরকম বায়োলজির বায়োলজির পুরা বায়োলজির দুইটা শাখা হয়েছিল, হয়েছে মানে ওই সময় ওইটা হলো কি একটা ভৌত বায়োলজি আর একটা হলো ফলিত বায়োলজি। ফলিত, এখন ভৌত আর ফলিত থেকে অনেক প্রশ্ন আসে এমসিকিউতে, অহরহ প্রশ্ন আসে। এখন আমরা দেখবো যে ভৌত বায়োলজির শাখাগুলা কি কি এবং ফলিত বায়োলজির শাখাগুলা কি কি। ওকে, এখন আমরা বায়োলজির ভৌত ও ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। ভৌত ও ফলিত জীববিজ্ঞান দুইটি ভাগে ভাগ করা হয়েছে বায়োলজিকে। এখন বায়োলজির ভৌত ও ফলিত জীববিজ্ঞানের মধ্যে পার্থক্য কি দেখেন। ভৌত আর ফলিত জীববিজ্ঞান, যদি আমরা ভৌত জীববিজ্ঞানকে আমরা বলতে পারি ইংলিশে থিওরিটিক্যাল বা থিওরি, থিওরি। আর ফলিত জীববিজ্ঞানকে আমরা বলতে পারি অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। থিওরি মানে কি দেখেন, জীবের তাত্ত্বিক বা মূল জ্ঞান নিয়ে আলোচনা করা হয়। এই যে দেখেন মূল জ্ঞান, বিজ্ঞানের জীববিজ্ঞানের যে শাখায় মূল জ্ঞান নিয়ে বা কোনো একটা জিনিসের মূল জ্ঞান নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান। এবং ফলিত জীববিজ্ঞান কি, ওই জীববিজ্ঞানের জ্ঞানকে বাস্তব কাজে ব্যবহার করা। এখন এই দুইটার ভিতরে পার্থক্য কি, মনে করেন আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, হাউ টু রাইড এ বাইসাইকেল। আপনি প্যারাগ্রাফটা লিখছেন যে আপনি প্র্যাকটিস করতে হবে, প্যাডেল মারতে হবে, অ্যাক্সিলেটর অন করতে চালু করতে হবে, অনেক কিছু করতে হবে। এই যে আপনি লিখলেন না, এই লেখাটা হলো গিয়ে থিওরি। আপনি কিন্তু প্র্যাকটিক্যালি কোনো দিন সাইকেল চালান নাই। এই যে যখন থিওরি লেখার পরে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে যাবেন, আপনি যখন মাঠে নামবেন বাইসাইকেল চালানোর জন্য, তখন ওইটাকে বলা হবে ফলিত বিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান। বুঝতে পারছি? তার মানে কি, জীবের তাত্ত্বিক বা মূল জ্ঞান নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটা হলো ভৌত জীববিজ্ঞান। আর ওই তাত্ত্বিক জ্ঞান না কাজে লাগায় মানুষের উপকারে কেমনে আসে ওই জিনিসটা ফলিত জীববিজ্ঞানে করা হয়। এই যে দেখেন ফলিত জীবনের বিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট লাইন, যে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়। জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়, এটা মানে কি? এটা মানে হলো গিয়ে জীবনটাকে সহজ করতে যত ধরনের প্র্যাকটিক্যাল জিনিস করা লাগে। বুঝাইতে পারছি? যেমন আগে রেডিও ছিল, আগে সিডি ছিল, এখন রেডিও আর সিডি, এখন কিন্তু এগুলো নাই। এগুলার পরিবর্তে কি এসে পড়ছে, মোবাইল ফোন এসে পড়ছে বা আপনার টিভি এসে পড়ছে। বুঝাইতে পারছি? এই জিনিসগুলো প্রায়োগিক মানে প্র্যাকটিক্যালি ওরা প্র্যাকটিক্যালি প্রমাণ করছে, করার কারণে একটা জিনিস আবিষ্কার করছে, যার কারণে মানুষের জীবনটা আরেকটু সহজ হয়েছে। তো দেখেন দ্বিতীয়টা, দেখেন জীব সম্পর্কে মৌলিক ধারণা। জীব সম্পর্কে মৌলিক ধারণা পাওয়াই যাবে, স্বাভাবিক। এই যে দেখেন দ্বিতীয়ত, মানুষের উপকারে আসে সেই জ্ঞান। এখন দেখেন অ্যাপ্লাইড মানে ফলিত, এই জায়গায় সবসময় প্র্যাকটিক্যাল কাজ হবে, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল। থিওরি সব এই জায়গায়, কিন্তু এই জায়গায়ও কিছু কিছু জ্ঞান আছে, যেমন জীবাশ্ম বিজ্ঞান, এই জায়গায় তো প্র্যাকটিক্যালের কিছু নেই। প্র্যাকটিক্যালের তো বেশি এই জায়গায় এই জীবাশ্মটা কিভাবে কাজে লাগানো যায়, এই জীবাশ্ম থেকে কি কি ফুয়েল উৎপন্ন হবে বা কি কি করা যাবে যা করলে মানুষের উপকারে আসবে, সেই জ্ঞান। বুঝাইতে পারছি? 90 থেকে 80% প্র্যাকটিক্যালটাই হলো গিয়ে অ্যাপ্লাইড জীববিজ্ঞান। আর কিছু কিছু ক্ষেত্রে এই যে মানুষের উপকারে আসে যে জ্ঞান, সেটা হলো গিয়ে ফলিত জীববিজ্ঞান। এখন দেখেন এক্সাম্পল দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। ভৌত জীববিজ্ঞানে দেখেন কোষ, টিস্যু, শৈবাল, ছত্রাক। আপনি কোষ সম্পর্কে জানতেছেন, টিস্যু সম্পর্কে জানতেছেন, শৈবাল সম্পর্কে জানতেছেন, ছত্রাক সম্পর্কে জানতেছেন। তার মানে কি, আপনি যে বই পড়লেন আপনার থিওরি হইল, আপনি কিন্তু ল্যাবে গিয়ে এগুলো পরীক্ষা করেন নাই। তার মানে কি, আপনার তাত্ত্বিক বা মূল জ্ঞানটা এটা এটা সম্পর্কে হয়েছে। আর এই মূল জ্ঞানটা হওয়া মানেই ভৌত জীববিজ্ঞানের শাখার ভিতরে পড়ে। এখন দেখেন ফলিত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞান হলো গিয়ে কৃষি, চিকিৎসা,
জিন প্রকৌশল, এই জিনিসগুলা কি কারণে ব্যবহার করা বলেন তো? এই যে কৃষি 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 ফলিত জীববিজ্ঞানে কেন? কারণ কৃষির মাধ্যমে আমাদের শস্য উৎপন্ন হয়, এই শস্য আমরা খাই, খাওয়ার কারণে আমরা জীবন ধারণ করি, মানে আমাদের জীবন ধারণ করার জন্য কৃষিটা একটা ইম্প্যাক্ট ফেলে। দেখেন চিকিৎসার কারণে আমরা বাইচা থাকি, মানে আমাদের জীবনের সাথে, দেখেন জীবন সংশ্লিষ্ট, জীবনের সাথে সম্পর্কিত। এখন দেখেন জিন প্রকৌশল ইংলিশ হলে গিয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং, এটা তো জানেনি। প্রকৌশল মানে কি? প্রকৌশলবিদ মানে কি? ইঞ্জিনিয়ারদের বলা হয়। এই কারণে জিন প্রকৌশল মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয় কি? দেখবেন যাদের ডায়াবেটিস হয় ওদের কি হয়, ইনসুলিন নেওয়া লাগে। এই ইনসুলিন হরমোনটা তৈরি করতে বা অনেক অধিক বেশি পরিমাণে তৈরি করতে এই জেনেটিক ইঞ্জিনিয়াররা কি করে, ব্যাকটেরিয়ার মধ্যে তাদের ডিএনএ স্থাপন করে করে তারপর ওখান থেকে ইনসুলিন বের করে পরে গিয়ে বাজারজাত করে। মানে এটাও আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট। এইগুলা জীবনের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু এইগুলা কি আমাদের মূল জ্ঞানটাকে বৃদ্ধি করে, আর এইগুলো হলো আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট। এখন দেখেন সংক্ষেপে বুঝুন কেন, বৌদ্ধ যেটা সেটা হলো মূল জ্ঞান, কোনো কিছু সম্পর্কে মূল জ্ঞান, কিন্তু ওইটা আপনি কোনদিন বাস্তবে প্রয়োগ করেন না, এই যে দেখেন। আর ফলিতটা হলো গিয়ে কি, সেই জ্ঞানটা ব্যবহার করা, সেই জ্ঞানটা মানুষের উপকারের জন্য ব্যবহার করা, অপকারের জন্য না। ওকে, তাই এটা গেল যে ভৌত বিজ্ঞান ও ফলিত বিজ্ঞানের পার্থক্য। ভৌত ফলিত বিজ্ঞানের মধ্যে একটা, জীববিজ্ঞানের মধ্যে একটাই পার্থক্য, একটা হলো যে থিওরি, আপনি জাস্ট পড়ছেন, এটা সম্পর্কে ধারণা নিচ্ছেন, কিন্তু আপনি কখনো জান নাই। আপনি জানেন যে মাউন্ট এভারেস্টে কিভাবে উপরে উঠতে হয় বা আরোহণ করতে হয়, কিন্তু আপনি কোনদিন জান নাই। এই আরোহণ করতে হয় এতটুকু জানছেন না, এটাই হলো ভৌত জীববিজ্ঞান মনে করেন। আর আপনি যেদিন উঠতে পারবেন সেই দিন মনে করেন ওইটা হবে আপনার ফলিত জীববিজ্ঞান। এখন দেখেন ভৌত জীববিজ্ঞানে 11টি সেক্টর, 11টি সেক্টর মনে রাখা লাগে না। আপনি দেখবেন লাল লাল লাইনগুলো আর নীল লাইনগুলো একটু ভালো করে দেখবেন যে কোন কোনগুলো। দেখেন ভৌত জীববিজ্ঞানে আমরা আগেই বলছি কি থাকবে, থিওরিটিক্যাল পার্ট থাকবে, থিওরি। অঙ্গসংস্থানের ইংলিশ হল গিয়ে মরফোলজি। মরফোলজি মানে কি? অঙ্গসংস্থান তো বুঝি, এই যে মরফোলজি, মর্ফ, এই মর্ফ মানে হলো গিয়ে ফর্ম, ফ্রম না কিন্তু, এই যে FROM, এইটা না কিন্তু, ফর্ম। মানে আমি আজকে অনেক বেশি ফর্মে আছি। ফর্ম মানে একটা অবস্থান, ফর্ম মানে বলতে বোঝাইছি অবস্থান বা আকৃতি, হ্যাঁ, আকৃতি। এখন দেখেন তো, এখন দেখেন ফর্ম মানে হলো গিয়ে আকৃতি হইলে তো এখন আমাদের পেশ লাগে যে আকার আর আকৃতির মধ্যে পার্থক্য কি, মাঝে মধ্যেই পেশ লাগে। এই কারণে আমি লিখছি দেখেন আকার ভার্সেস আকৃতি। আকার হলো গিয়ে, আকারের ইংলিশ কি? সাইজ। আর আকৃতির ইংলিশ হলো গিয়ে শেপ। এখন দুইটা একই সমার্থক হলেও একই না, একটু ভালো করে দেখেন। আকার মানে হলো বস্তুর গঠন বা শেপ। একটা জিনিস ত্রিভুজ আকার, মনে করেন এই যে ত্রিভুজ শেপ, শেপ মানে কি ত্রিভুজ আকার। ত্রিভুজ আকার না আসলে, এই যে আকার বলতে এইটার আমরা বুঝি আকার, কিন্তু এটারে বলা হবে, এটার আকৃতি হলো গিয়ে ত্রিভুজ আকৃতি, এটা হলো চতুর্ভুজ আকৃতি। আমি বলতে ভুলে গেছি, ভুল করে ফেলছি, কারণ আমরা সচরাচর এটা ভুল করি যে এটা আকৃতি, এই ত্রিভুজের আকৃতি আর এটা চতুর্ভুজের আকৃতি। এটা হলো গিয়ে বৃত্তাকার, এটা বৃত্তাকার হবে না, বৃত্তাকৃতির হবে। ওকে, এখন দেখেন আকার আর আকৃতির ভিতরে পার্থক্য কি? সেই পার্থক্যটা হলো গিয়ে দেখেন, একটা জিনিসের আকার, মনে করেন এই দুইটা, এই ত্রিভুজ আর এই চতুর্ভুজ, চতুর্ভুজের ভিতরে আকার সেম হইতে পারে, কিন্তু আকৃতি কোনোদিন সেম হবে না। আকৃতি সেম না, কেমনে? এটা ত্রিভুজ আকার, এটা সরি আবার বলতেছি, এটা ত্রিভুজ আকৃতির আর এটা চতুর্ভুজ আকৃতির। আর আকার মানে হলো গিয়ে ধারণ ক্ষমতা, লিখে রাখেন, ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা মানে কি? মনে করেন এখানে 10 ml পানি নিল, এখানে 10 ml পানি নিল, ধরলাম এই যে এই চতুর্ভুজ বা আয়তটা আরেকটু ছোট,
এখন আমরা বলতেই পারি যে এখানে যদি 10 মিটার থাকে, 10 মিলিমিটার থাকে, এখানে 10 মিলিমিটার থাকতে পারে, কারণ আমরা এটা মাপি নেই। হয়তো বা এই জায়গাটা দেখতে ছোট মনে হইতেছে, কিন্তু এটা আসলে 10 মিলিমিটার নেই, এটাও 10 মিলিমিটার নেই। একটা বোতল অনেক চিকন, একটা বোতলে অনেক মোটা, হয়তো বা দেখা গেল যে একই পানি নিতে পারে। এই কারণে আকার সেম হইতে পারে, কিন্তু আকৃতি সেম হইতে পারে না। দেখেন, আকার কি, ছোট বড় সকল কিছুর পরিমাপ। আর বস্তুর গঠন হলে কি আকৃতি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত এবং ভিতরের ধারণ ক্ষমতা কত, সেটা বলা হয় আকার। আর দেখতে কেমন, গোল আকৃতির, চতুর্ভুজ আকৃতির, ত্রিভুজ আকৃতির কিনা, এই যে দেখেন আকৃতি, কখনোই বলবেন না গোলাকার, ত্রিভুজ আকার। এখন আমি বলে হইলে এগুলা, কারণ এগুলা ভুল হয়, কিন্তু এগুলা মনে রাখবেন। আর এই আকার আর আকৃতি সম্পর্কে কনসেপ্ট আসছে যে আমরা একটু দেখাই যে এই মনে করেন হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের ভিতরে উপরের দিকে কি থাকে, অলিন্দ, অ দিয়ে লিখি, আর নিলয়, অলিন্দ নিলয়। আপনাদের বইয়ের ভিতরে চিত্র থাকলে দেখবেন যে অলিন্দটা একটু ছোট, অনেক ছোট, কিন্তু নিলয়টা অনেক বড়। একদিন আমার বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিল যে অলিন্দটা এত ছোট, নিলয়টা এত বড়, রক্ত তো সেমই যায়, সেম পরিমাণ যায়, এখানে যদি 10 মিলিলিটার আসে, এখানে 10 মিলিলিটার আসে, তাহলে এই জিনিসটা এত বড় কেন? তারা ওই দিন আমি বলতে পারি নাই যে আকার আর আকৃতির ভিতরে পার্থক্য কি। এই দুইটার আকৃতি সেম না, আকৃতি সেম না, কিন্তু আকার সেম। আকার, আকারটা সেম, যার কারণে কি হয়েছে, এখানে 10 মিলিমিটার নিলে এখানে 10 মিলিমিটার দেখা নিতে পারবে, কিন্তু আমরা চোখের দেখায় বুঝতে পারি না, আমরা চোখের দেখায় এটা ছোট মনে করি, কিন্তু আসলে ছোট না। বুঝাইতে পারছি আকার আর আকৃতির ভিতরে পার্থক্য কি? অনেক বেশি বাহিরে চলে গেছি, কিন্তু সমস্যা নাই। অঙ্গ সংস্থান বিদ্যা, অঙ্গ সংস্থান মানে ফর্ম, ফর্ম মানে আকৃতি, আকৃতি মানে কি, আমার শরীরের আকৃতি দেখেন, আমার শরীরে এই জায়গায় হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, নাক আছে, কান আছে। এই অঙ্গ সংস্থান মানে অঙ্গ কোন কোন জায়গায় আছে। এখন অঙ্গ সংস্থানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বাহ্যিক, একটা হলো অভ্যন্তরীণ। বাহ্যিক আর একটা হলো কি অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। একটা হলো গিয়ে বাহ্যিক, একটা হলো গিয়ে অভ্যন্তরীণ। বাহ্যিক কি, বাহিরের থেকে যে অঙ্গগুলো দেখা যায়, অঙ্গগুলো কোন কোন জায়গায় আছে। এবং অভ্যন্তরীণ কি, আমার কিডনিটা কোন জায়গায় আছে, আমার হৃৎপিণ্ডটা কোন জায়গায় আছে, এইগুলো হলো গিয়ে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান। এবং দেখেন শ্রেণীবিন্যাস বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যা মানে টেক্সোনমি, এটা নিয়ে পড়ার দরকার নেই, মানে জানেনি। শারীরবিদ্যা, শারী মানে কি, ফিজিক্যাল, এই যে দেখেন সাইকোলজি, বুঝছেন? তো এরপরে হিস্টোলজি, হিস্টোলজি মানে হলো কি, একটু ভালো করে মনে রাখবেন, হিস্টোলজি মানে হলো গিয়ে টিস্যু, টিস্যু বিজ্ঞান, টিস্যু নিয়ে আলোচনা করা হয়, টিস্যুর গঠন, টিস্যুর আকার, টিস্যুর আকৃতি, এইগুলো নিয়ে আলোচনা করা হবে। ভ্রূণবিদ্যা, ভ্রূণের ইংলিশ হলো কি এমব্রায়ো, এমব্রায়োলজি মানে ভ্রূণবিদ্যা। আর কোষবিদ্যা মানে সাইটোলজি, সাইট মানে কোষ। দেখবেন আপনারা লেখেন যে লিউকোসাইট, মোনোসাইট, মোনো মোনোসাইট, এই যে সাইট, এই সাইট মানে হলো গিয়ে কোষ। বুঝাইতে পারছি? এই কারণে এটা বলা হয় সাইটোলজি। বংশগতিবিদ্যা এবং বিবর্তন বিদ্যা, এইখানে আপনাদের হয়তো আমার পেছ লাগতে পারে, একটা জায়গায় আরেকটা লিখে দিবেন। এই দেখেন, ওই বিবর্তন বিদ্যা এটা, আর বংশগতি বিদ্যা এটা। বিবর্তন, বিবর্তন মানে কি, এভলিউশন। বিবর্তন মানে এভলিউশন। বিবর্তন কাকে বলে? পরিবেশের সাথে নিজের টিকায় রাখার লেগে নিজের ভিতরে চেঞ্জ করে ফেলা। যেমন আগে জিরাফের গলা আমাদের মতনই ছিল, জিরাফের নিচে সমতল ভূমিতে ঘাস খাইত। একটা টাইমে কি হলো, যে নিচের ঘাসগুলা শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, আস্তে আস্তে বছরের পর বছর, শত শত বছর লাগানোর কারণে, মানে শত শত বছর ধইরা এই জিরাফরা কি করছে, তাদের বিবর্তন করতে করতে হালকা হালকা আস্তে আস্তে বিবর্তন হইতে হইতে ওদের গলা অনেক লম্বা হয়ে গেছে। আগে ওদের গলা অত লম্বা ছিল না, এটাকে বলা হয় বিবর্তন। আবার দেখবেন নর্থ পোল বা সাউথ পোলের ভালুক, ভালুক সাদা কালারের হয়। আগে কিন্তু ভালুকগুলা সাদা কালারের ছিল না, আগে ভালুকগুলা হলুদ কালারের ছিল। কিন্তু হলুদ কালারে থাকলে সমস্যা কি, শিকারীদের চোখেও তাড়াতাড়ি পড়ে যায়, কারণ নর্থ পোল পুরাটা বরফে ঢাকা, বরফ হলে গিয়ে সাদা। বরফ যদি সাদা হয়, ওই সাদার মাঝখানে যদি কোনো একটা লাল ভালুক বা বাদামি কালারের ভালুক থাকে, তাইলে ওটা অনেক তাড়াতাড়ি চোখে পড়ে যাবে এবং ওদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে কি করছে, বিবর্তনের মাধ্যমে ভালুকরা তাদের শরীরের রঙই বদলায় ফেলছে, নর্থ পোলের ভালুকরা বা সাউথ পোলের ভালুকরা। ওকে, তো
এটা হলো গিয়ে বিবর্তন। আর বংশগতিবিদ্যা হলো গিয়ে বংশ, বলে না তোর জেনেটিক্স অনেক ভালো, এই যে জেনেটিক্স, বংশ মানে জেনেটিক্স। এখন বাস্তুবিদ্যা, বাস্তু মানে ইকোলজি। ইকোলজি কি? পরিবেশের লাগে আমরা মানুষের বা জীবের যে অন্তঃসম্পর্ক গুলো আছে ওইগুলা নিয়ে বাস্তুবিদ্যায় আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি, দেখেন এন্ডোক্রাইনোলজি শব্দটা আসে যে এন্ডোক্রাইন, এই যে এন্ডোক্রাইন, এটা এই নামে একটা হরমোন আছে, এন্ডোক্রাইন হরমোন। এই হরমোন থেকে, এই এন্ডোক্রাইন হরমোনের কাজটা ওই যে জীবনের কাজের মতো, আমাদের দেহের বৃদ্ধিতে কাজে লাগবে। তারপর আপনার মেটাবলিজম, মেটাবলিজমের কাজে লাগবে, এই এটসেট্রা এটসেট্রা। এখন জীবভূগোল, জীবভূগোল মানে কি? বায়োজিওগ্রাফি। জীবভূগোল মানে বায়োজিওগ্রাফি। এখন বলা হলো ভাই, ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান দুইটা আমরা বুঝি না, বা আমরা পেশা দিই, বা আমরা মুখস্থ রাখতে পারি না। এই যে মুখস্থ রাখার জন্য একটা টিপস, জীবন ভাই অ্যান্ড বিবি, তারা আসলে জীবন ভাই অনেক বেশি ফিজিক্যালি, মানে ওরা অনেক বেশি কনসিয়াস ছিল, যার কারণে জীবন ভাই এবং বিবি বংশগতভাবেই কোষ, শরীর এবং অঙ্গের শ্রেণীবিন্যাসের হিস্টোরিতে ব্যস্ত। হিস্টোরিতে ব্যস্ত মানে হিস্টোরি নিয়ে ব্যস্ত। এখন দেখেন এইগুলো দিয়ে আস্তে আস্তে একটা একটা করে পড়ি। জীবন ভাই, আচ্ছা জীবন ভাই থেকে কি হয়? এই যে দেখেন, জীবন ভাই মানে জীবভূগোল, তাহলে একটা শেষ, ধরেন একটা শেষ, একটা মুছে দিই, জীবভূগোল শেষ, তো এই যে শেষ। এন্ড কি? এন্ডোক্রাইনোলজি, এটা মুছে দিই, শেষ। বিবি, বিবি হলো গিয়া, বিবিতে হলো গিয়া বিবর্তন বিদ্যা, এই যে বিবর্তন বিদ্যা। হ্যাঁ, এখন বংশগত বিদ্যা, এই যে দেখেন বংশগত বিদ্যা, বংশগত বিদ্যা দ্বারা বংশগতিবিদ্যা, এই যে বংশগতিবিদ্যা। ভাবেই, ভাবেই মানে কি? ভাবেতে হলো গিয়ে ভ্রূণবিদ্যা, ভ্রূণবিদ্যা। এবং কোষতে হলো গিয়ে কোষবিদ্যা। শারীরতে হলো গিয়ে শারীরবিদ্যা। অঙ্গতে অঙ্গসংস্থান। শ্রেণীবিন্যাস বিদ্যা হলো গিয়ে টেক্সোলজি। হিস্টোরিতে হিস্টোলজি। এবং ব্যস্ততে হলো গিয়ে বাস্তুবিদ্যা। এটা ছিল ভৌত বিজ্ঞান ও ফলিত বিজ্ঞানের মধ্যে পার্থক্য। এবং এছাড়া যেগুলো আছে সবগুলো হলো গিয়ে ফলিত জীববিজ্ঞান। ওকে, ফলিত বিজ্ঞানটা দেখানো হয়নি, এটা একটু দেখেন। দেখেন এগুলো আপনারা রিডিং করে নেবেন। আমি আপনাদের যে লাল লাল দাগ গুলা দিচ্ছি ওইগুলোতে আপনাদের ভুল বেশি হয়, এই লাল দাগ গুলা আপনারা ঠিক করবেন। হ্যাঁ, একটু ভালো করে দেখবেন। এই দেখেন জীবাশ্ম বিজ্ঞান, জীবাশ্ম বিজ্ঞান মানে কি? পেলা, দেখেন এটা উচ্চারণ কি? পেলা অন্তোলজি। এই পেলা মানে কি? পেলা মানে হলো গিয়ে প্রাচীন। হ্যাঁ, প্রাচীন। অন্ত মানে হলো গিয়ে সত্তা, প্রাচীন সত্তা। আর লজি মানে কি? জ্ঞান। মানে জীবাশ্ম মানে কি? হাজার হাজার বছরের নিচে পড়ে থাকা যে কোনো কিছু, একটা একটা মনে করেন প্রাণীর অস্তিত্ব, বা প্রাণী, মনে করেন প্রাণী যখন হাজার হাজার বছর আগে যখন প্রাণী মাটি মারা যায়, বা কোনো কারণে মাটির নিচে একের পর একের লেয়ারের স্তূপ পড়তে থাকে, পড়তে 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 ওইটা না পুইচা ওইটা জীবাশ্ম হয়ে যায়, ওইটা বলা হয় জীবাশ্ম বিজ্ঞান। জীব পরিসংখ্যান বিদ্যা, বায়োস্ট্যাটিক্স, এটা লাগবে না। পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি, প্যারাসাইট মানে পরজীবী। মৎস্য বিজ্ঞান, ফিশারিজ। কীটতত্ত্ব, কীটতত্ত্ব মানে কি? এই দেখেন এন্টোমোলজি, এন্টোমোলজি মানে কি? দেখেন এই এন্টোমো শব্দের অর্থ হলো গিয়া এমন জিনিস যেগুলা খন্ড 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 খন্ড। আপনি জানেনই যে কেঁচো, কেঁচো খন্ড খন্ড আকার থাকে। তার মানে কি? এন্টোমোলজিতে ওই সকল জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় যেগুলো খন্ড খন্ড আকারে থাকে। গাছপালিও খন্ড খন্ড আকারে থাকে। তারপর অনুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। দেখেন জিন প্রযুক্তি, একটু আগে পড়াইলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে জিন প্রযুক্তি। প্রাণ রসায়ন আপনারা ডাইরেক্টলি দেখবেন লাইফ কেমিস্ট্রি না, এটা হলো বায়োকেমিস্ট্রি। হ্যাঁ, একটু দেখি। তো এরপর এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, সামুদ্রিক জীববিজ্ঞান আছে,
বনবিজ্ঞান আছে, এই যে দেখেন জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি মানে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুইটার ভিতরে আহামরি পার্থক্য নাই, কিন্তু বায়োটেকনোলজিতে মনে করেন রিকম্বিনেন্ট ডিএনএ, টিস্যু কালচার এইগুলা করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর থেকে একটু বেশি উন্নত। এগুলো নিয়ে পড়ার কিছু না, আপনার জাস্ট মুখস্থ করবেন। এইগুলো মুখস্থ করার দরকার নাই। আগের যেই আগের আগের ক্লাসের আগের ভিডিওতে যেগুলো দেখাইছি ওইগুলো মনে রাখবেন, এইগুলো একটা মনে রাখবেন না। ওইগুলো মনে রাখলে ওইগুলো বাদে যেগুলো আছে ওইগুলো হলো গিয়ে ফলিত জীববিজ্ঞান। ফলিতটা কি? জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। কি? জীবন, জীবন বলে জীব সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়, প্রায়োগিক প্রায়োগিক বিষয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপর ফার্মাসি মানে ফার্মাসি, বন্য প্রাণী, বায়ো ইনফরমেটিক্স, জীবনই হবে, সরি।